বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হয়ে একথা বলেছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। বিগত 4 মাস যাবৎ হদিস নেই সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন, তবে তার কোনো ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলো কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? কিন্তু আজকে সেদিন দেখলাম পাগলামির আসল রহস্য। উগ্র হিন্দুবাদী কিছু গোষ্ঠী তারা আমাদের সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে এবং ভারতের মধ্যে আমাদের যত ডেপুটি হাই কমিশন, আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, এইসব হাই কমিশনে তারা আক্রমণ করছে। গতকাল আগরতলায়, এর আগে কলকাতা ডেপুটি হাই কমিশনে, বোম্বে ডেপুটি হাই কমিশনে এই উগ্রবাদী হিন্দুরা আমাদের পতাকার যে স্ট্যান্ড খুঁটি সেটাকে ভেঙে দিয়েছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যানের কাছে হেরে গেল ভারত। কিন্তু কিভাবে হেরে গেল ভারত সেটা নিয়ে জানাবো বিস্তারিত। এদিকে সুর পাল্টাতে শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি বাংলাদেশে এসেছে ভারতীয় রাষ্ট্রদূত। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে পরবর্তী পথ চলতে চায় ভারত। কি বলেছেন তারা সে বিষয়টা নিয়ে দেখবো বিস্তারিত। অন্যদিকে শেখ হাসিনা কোথায় রয়েছে, ভারতে গৃহবন্দী নাকি আত্মগোপনে, এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ, সেটা নিয়েও বিস্তারিত জানবো। কিন্তু কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যানের কাছে হেরে গেল ভারত সেটা নিয়ে একজন বাইরে দেওয়া বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। তাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইক দিয়ে সবাই ভিডিও সকালে দেখতে থাকুন। আর বেশি কথা বলেছেন আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হয়ে একথা বলেছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা ধরে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াদিল্লির প্রতিনিধি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী ভারত। পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। Number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities. We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দেখুন, গতকাল ভারতের যে ত্রিপুরা অঙ্গরাজ্যের যে রাজধানী আছে আগরতলায়, সেখানে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনটি ছিল এবং সেখানে ভারতীয় কিছু নাগরিকের যে তাণ্ডব চালানো হয়েছে, এর পরপরে কিন্তু বাংলাদেশ থেকে একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছিল ভারতের উদ্দেশ্যে এবং ভারতের পক্ষ থেকেও একটি দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতেই গতকাল যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে তাণ্ডব চালানো হয়েছে তারই প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে জানাতে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে জরুরি তলব করা হয়েছিল এবং এই জরুরি তলব করার পরে 4টা থেকে 4:30 পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক হয় ভারতের রাষ্ট্রদূতের। সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই যে ন্যাক্কারজনক হামলা হয়েছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে সেটি বিষয়ে প্রতিবাদ জানানো হয় এবং তারপর আমরা ভারতের রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচেই যে তিনি কি বলতে চান সামগ্রিক পরিস্থিতি নিয়ে। তিনি কিন্তু বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক এবং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি কিন্তু বহুমাত্রিক। তা একটি ইস্যুতে, অর্থাৎ একটি ইস্যু বলতে তিনি সম্ভবত শেখ হাসিনার যে ভারতে অবস্থান এবং আওয়ামী লীগ সরকারের অনেক নেতার যে অবস্থান ভারতে, সেই ইস্যুটি সম্ভবত বুঝিয়েছেন যে একটি ইস্যুতে ভারতের দুই দেশের সম্পর্ক সেটি কোনোভাবে সংকুচিত হবে না। বাংলাদেশের সঙ্গে ভারত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং এর পাশাপাশি দুই দেশের যেই যৌথ আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো নিরাপত্তা, শান্তি এবং পিস, সিকিউরিটি এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ নিরাপত্তা, শান্তি এবং উন্নয়নের জন্য দুই দেশ আসলে একযোগে কাজ করতে।
বিগত 4 মাস যাবৎ হদিস নেই সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তার কোনো ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। বিভিন্ন মহল এবার দাবি তুলেছে শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার, তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র। এমন আশঙ্কায় দিনাতিপাত করছেন বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। জুলাই আগস্টের অভাবনীয় গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে একরকম বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাড়ি জমিয়েছিলেন ভারতের রাজধানী দিল্লিতে। এরপর ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারত সরকার বরাবরই শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি খোলসা করেছে। তবে বিগত 4 মাসে তারা একদিনের জন্য প্রকাশ্যে আনেনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে। ভারতে পরম আতিথেয়তা রাখা হয়েছে শেখ হাসিনাকে। এমন খবর চাউর হলে তার প্রমাণ দেখাতে পারেনি কেউ। উল্টো বিভিন্ন মহলের দাবি, সেখানে ঠিক কতটুকু স্বাচ্ছন্দ্যে আছেন শেখ হাসিনা? তিনি কি আর 5টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারছেন, নাকি সত্যিই তাকে ঘরবন্দি করে রেখেছে ভারত সরকার? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর দেশান্তরের 4 মাস পূর্ণ হতে চলল হাসিনার। গদিচ্যুত হাসিনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ভারতে বসেই নানা ধরনের নীল নকশা করছেন, এমন আওয়াজই চলছে মিডিয়া থেকে শুরু করে সমাজ পাতায়। পালিয়ে যাওয়ার পর থেকেই হাসিনা সহ তার হাইব্রিড নেতারা প্রায়ই অজ্ঞাত স্থান থেকে বার্তা দিচ্ছেন প্রতিশোধ নেয়ার। হাসিনা তো ইউনূস সরকারকে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইনও দিয়েছেন ফাঁস হওয়া কয়েকটি অডিও বার্তায়। খোদ ভারতের কিছু রাজনৈতিক নেতাও হাসিনার পক্ষ নিয়ে ডিসেম্বর মাস ধরে বাংলাদেশের জনগণকে সতর্ক করেছেন কি ঘটতে পারে ডিসেম্বরে। বাংলাদেশকে নিয়ে বিজয় দিবসের এই মাসে কি পরিকল্পনা করছে ভারত? শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও হাসিনা সরকারের পতন যে এত তাড়াতাড়ি আসবে সেটা খোদ ভারতও ভাবতে পারেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা ও সংকট তৈরি করেছে। বিশ্বের কোনো দেশই হাসিনাকে আশ্রয় দিতে চায়নি, যে কারণে হাসিনা ইস্যুতে খানিকটা বিপাকেই পড়েছিল ভারত। পরে উপায় না পেয়ে হাসিনাকে অতিথি বলে নতুন পরিকল্পনার পথে হাঁটে মোদী সরকার। তবে এখনো তাদের সেই পরিকল্পনা স্পষ্ট নয়। সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠে বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা দাবি করছেন ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। সেসব ফোনালাপই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যার একটিতে শেখ হাসিনার কণ্ঠে একজনকে বলতে শোনা যায় ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের একজন নেতা দাবি করেছেন গদিচ্যুত শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের রাজপথে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন। হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যাপক বিক্ষোভ পরিকল্পনা রয়েছে ছাত্রলীগেরও, এমন খবরও ঘুরছে নানা মহলে। ডিসেম্বর শুরু হয়েছে, কৌতূহল বাড়ছে, নতুন কি বার্তা দেবেন হাসিনা? এদিকে হাসিনাকে নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ভারত। তারপরও হাসিনার পক্ষ নিয়ে মোদী সরকার কঠোর কোনো সিদ্ধান্ত কি দেবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারতকে এখন তড়িঘড়ি করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি এখন বোঝার চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনে কিনা। ভারত দিব্যি বুঝে ফেলেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার। সেই বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করার পরিকল্পনা মাথায় রেখেছে ভারত। সব মিলিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে অনুসন্ধান চলছে নানা মাধ্যমে। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে বলে দাবি করেছে একটি সূত্র। তবে অন্য সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল নেতার সাথে মিটিংও হয়েছে তার। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজেই শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন বলে দাবি করেছে একাধিক সূত্র। মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়া জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? কিন্তু আজকে সেদিন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরে সমাবেশটা কেন করলো?
এইগুলা ভাই জানতে হইলে আগে শুনে নেন বলি। রংপুরে সমাবেশ করার পিছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে, ওইটা আবার চালু করবে, যেটা কিনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন? এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে। তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না। চিন্তা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়া জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যেটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মহামারী আবদার পাইছো, হ্যাঁ? ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মোদি না। পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ক্ষমতায় আসছে 4 মাস হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন, এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলেছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা, ঠিক না? এটা কৌশল। যদি আমি এটা করে রাখি এখানে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না, কারণ টুনটুনিতে আঘাত করে দেবো। মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই চিকেন নেক। মেন প্রবলেমই হয়েছে এটা। আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে, একমাত্র এই জন্যই যে বিমান ঘাঁটি কেন চালু করবে। অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের বিমান। সরাসরি আগ্রাসন চালাচ্ছে এবং দিল্লি বা সাউথ ব্লকের উস্কানিতে ভারতের অত্যন্ত ক্ষুদ্র কিছু উগ্র হিন্দুবাদী কিছু গোষ্ঠী তারা আমাদের সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে এবং ভারতের মধ্যে আমাদের যত ডেপুটি হাই কমিশন, আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, এইসব হাই কমিশনে তারা আক্রমণ করছে। গতকাল আগরতলায়, এর আগে কলকাতা ডেপুটি হাই কমিশনে, বোম্বে ডেপুটি হাই কমিশনে এই উগ্রবাদী হিন্দুরা আমাদের পতাকার যে স্ট্যান্ড খুঁটি সেটাকে ভেঙে দিয়েছে। পতাকাকে তারা পদদলিত করেছে, আমাদের সম্মান, আমাদের মর্যাদার প্রতীক সেই পতাকাকে যারা মাটির সাথে পিছিয়ে পা দিয়ে খুঁচিয়েছে, আমরা তারা মনে করি তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তারা এমবাসির প্রাঙ্গণে জোর করে ঢুকে গিয়ে আমাদের সেখানকার বাংলাদেশের যারা সেখানকার স্টাফ, বাংলাদেশের যারা কর্মচারী তাদের গায়ে হাত দিয়েছে। ওরা কাপুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বিরক্ত দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। বন্ধুরা আমার, এরা আন্তর্জাতিক কনভেনশন, এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবাসির নিরাপত্তা তারা দেয়নি, তারা নিরাপত্তা দিচ্ছে না, বরং সাউথ ব্লকের উস্কানিতে তাদের পার্শ্বনীতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আগ্রাসন, সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট, এই ভার্টিক্যাল, এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতি। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।